আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের আমাদের টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস চলতেছে, তাই না? টেকনিক্যাল এসইও এর মধ্যে আমাদের মেইন যে অংশটুকু, ওইটা কিন্তু আমরা দেখছি। একটা ওয়েবসাইট ইন্ডেক্স করে কিভাবে, একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং করে কিভাবে। তো এই জায়গা থেকে আমাদের টেকনিক্যাল ইরর গুলো ফিক্স করতে হবে। টেকনিক্যাল কিছু ইরর আছে। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাইতেছে না? একটু কাইন্ডলি একটু বলবেন। ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, তার মানে যারা শুনতেছেন না তাদের প্রবলেম আছে নেটওয়ার্কের। যাই হোক, আমরা টেকনিক্যাল এসইওর যে অংশটাকে আমরা দেখলাম, গুগল সার্চ কনসোল সেট আপ করাটা আমরা দেখছি, তাই না? গুগল সার্চ কনসোল সেট আপ করাটা দেখছি। প্লাস হচ্ছে রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ নিয়ে গত ক্লাস হয়েছিল। এইটা নিয়ে প্রবলেম কারো থাকার কথা না। আর যাদের প্রবলেম আছে, একটা প্রবলেম হতে পারে যে আমরা এটা ফ্রি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি না। ফ্রি ওয়েবসাইটে আমরা অনেক সময় এটা তো ফ্রি ওয়েবসাইটে ইন্ডেক্স হবে না, যার কারণে হয়তো আপনারা একদম ডিরেক্ট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে ইন্ডেক্স করাতে পারেন নাই, তাই না? এই প্রবলেমটা আপনারা ফেস করছেন। তো দেখেন, আজকে আমরা টেকনিক্যাল এসইওর মধ্যে আরো কিছু অংশ দেখব। আপনাদের ক্যানোনিকাল নিয়ে ক্লাস হয়েছে? ক্যানোনিকাল নিয়ে কথা হয়েছে? আচ্ছা, তো প্রথম আমরা আজকে দেখব ক্যানোনিকাল ট্যাগ নিয়ে। প্রথম আমরা দেখব ক্যানোনিকাল ট্যাগ নিয়ে। ক্যানোনিকালটা কি এবং কিভাবে ক্যানোনিকালটা কাজ করে? দেখেন, ক্যানোনিকাল অর্থ এটা যে আপনি ক্যানোনিকাল, আমরা এই ওয়েবসাইটের জন্য কি আমরা করছিলাম, ইন্ডেক্সে রিকোয়েস্ট পাঠাইছিলাম। আচ্ছা, ক্যানোনিকালটা হচ্ছে যখন একই কন্টেন্ট আমরা বারবার পাবলিশ করি তখন ওই কন্টেন্টটাকে ক্যানোনিকাল বলে। কোশ্চেন হিসেবে আসতে পারে, আমাদের কি প্রয়োজন একই কন্টেন্ট বারবার পাবলিশ করা? এই জায়গা থেকে যেটা আমাদের করতে হবে, যে একই কন্টেন্ট বারবার পাবলিশ করার উদ্দেশ্য হচ্ছে যখন একই কন্টেন্ট থাকবে বাট ডিফারেন্ট কালার থাকবে একটা প্রোডাক্টে, তখন আমরা 2 3 4 5টা হিসেবে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে ক্যানোনিকাল ট্যাগটা আমাদের ব্যবহার করতে হয়। ডুপ্লিকেট কন্টেন্টটা এই ক্যানোনিকাল বা ক্যানিবালাইজেশন অর্থ নিজেই নিজেকে খেয়ে ফেলা, যেটা আপনার কন্টেন্টকে র্যাঙ্ক হারাতে সহযোগিতা করবে, র্যাঙ্ক করাতে সহযোগিতা করবে না। যার কারণে আমরা ওই সময় ওই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করি। দেখেন, এই ক্যানোনিকাল ট্যাগটা কি এবং কিভাবে আসলে কাজ করে। আমরা যদি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে ক্যানোনিকাল ট্যাগ করি, আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আমরা যেটা আসবে ফার্স্ট টাইম, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের। র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি আমি ক্যানোনিকাল ট্যাগ করি, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন দেখতে পারবেন। অ্যাডভান্স অপশন দেখার পর আপনার এই জায়গায় ক্যানোনিকাল ইউআরএল নামের একটা অপশন আছে, যেটা হচ্ছে আমাদের এইটাকে ক্যানোনিকাল ইউআরএল। দেখেন, এখন কথা হচ্ছে যে ক্যানোনিকাল ইউআরএলটা কি এবং কোন ক্যানোনিকাল ইউআরএলটা আমরা ব্যবহার করব ক্যানোনিকাল ট্যাগ হিসাবে। আপনার প্রোডাক্ট, মনে করেন যে একই প্রোডাক্ট আপনি আপলোড করছেন 3টা বা 4টা, একটা দুইটা তিনটা চারটা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। একটা, ভালো করে বুঝছেন, দুইটা, মানে একই কন্টেন্ট বাট কালার আলাদা, তিনটা, চারটা।
তার মানে 4টা আমি আপলোড করছি। এই 4টা আপলোড করার ফলে কি হবে, প্রবলেমটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, মনে করেন এইটা হচ্ছে শাড়ি, ওকে, শাড়ি, এই 4টা কন্টেন্টই হচ্ছে একই কন্টেন্ট, শাড়ি। কোশ্চেন হচ্ছে, যখন ইউজাররা শাড়ি লিখে সার্চ করবে, গুগল আপনার কোন কন্টেন্টকে সামনে নিয়ে যাবে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাকি নাম্বার 4? গুগল নিজেও কনফিউশনে পড়ে যাবে, আর গুগলকে কনফিউশনে ফেললে আপনাকেও গুগল কনফিউশনে ফেলবে, অর্থাৎ র্যাঙ্কটা আপনি পাবেন না। এই জায়গায় আমাদেরকে কি করতে হবে, ক্যানোনিকাল ট্যাগ হিসেবে আমাদের একটা পেজকে বেছে নিতে হবে, যেটা গুগলের রোবটকে জানাতে হবে যে এই 4টা কন্টেন্টের মেইন পেজ হচ্ছে আমার এইটা। ধরে নেন আপনার নাম্বার 2, 2 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আপনার মেইন পেজ, এই 2 নাম্বারটা, 2 নাম্বারটা, নাম্বার 2 যেটা, এটা হচ্ছে আপনার মেইন পেজ। এই 2 নাম্বার যদি মেইন পেজ হয়, তাহলে কি হবে, আপনাকে মেইন পেজ ধরে ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করতে হবে। প্রতিটা এই 4টা পেজে সব জায়গায় এখানে ক্যানোনিকাল ইউআরএল নামে একটা অপশন আছে, তাই না? অপশন আছে। আমাকে কি করতে হবে, আমি যদি 2 নাম্বার পেজে এটাকে মেইন পেজ ধরি, এটাকে আমি মেইন পেজ ধরি, তখন আমাকে কি করতে হবে, এই 2 নাম্বার পেজটা, এই 2 নাম্বার পেজটা লিঙ্কে যেটা ক্যানোনিক্যাল ইউআরএল আছে ওইটাতে আমি কিছুই ব্যবহার করব না, ওইটা এরকম ফাঁকা থাকবে। বাট 1 নাম্বার পেজের ইউআরএল হিসাবে আমি 2 নাম্বার, প্রতিটা পেজের ইউআরএল কিন্তু আলাদা, প্রত্যেকটা পেজের ইউআরএল আলাদা, 4টা ইউআরএল। বাট 2 নাম্বার পেজে এখানে আমি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করব না, কারণ এটা মেইন পেজ। বাট 1 নাম্বার পেজের যে ক্যানোনিক্যাল ইউআরএল ট্যাগ আছে ওই জায়গায় আমার 2 নাম্বারের ইউআরএল দেবো। 3 নাম্বার পেজের যে ক্যানোনিক্যাল ইউআরএল আছে ওই জায়গায় আমি 2 নাম্বার পেজের ইউআরএল দেবো। 4 নাম্বার পেজে আছে যেটা, ওইখানেও আমি 2 নাম্বার পেজের ইউআরএল দেবো। তার মানে কি, আমি গুগলকে বলে দিচ্ছি যে এই 4টা পেজের মধ্যে ওইটা মেইন পেজ, যেটাকে ক্যানোনিক্যাল ট্যাগ বলা হয়। এইটা বুঝছেন সবাই, ক্যানোনিক্যাল ট্যাগটা কি এবং কিভাবে আমরা ব্যবহার করব? মানে মূল বিষয়টা হচ্ছে, আপনার 4টা পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, সেম কন্টেন্ট, আপনি যেটাকে মেইন পেজ ধরবেন ওই মেইন পেজের ক্যানোনিক্যাল ইউআরএল তো এরকম ঘর আছে, ওইটাতে আমি কিছুই করব না। বাট আমি যেটা মেইন পেজ ধরলাম, যেমন 3 নাম্বার আমি মেইন পেজ ধরলাম, 3 নাম্বার পেজ ব্যতীত আর 3টা যে আছে ওই তিনটার এই ক্যানোনিক্যাল ইউআরএল এর জায়গায় আমি এই 3 নাম্বার পেজের ইউআরএলটা দেব। বুঝছেন? ওকে, এখন আমরা নেক্সট আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্কিমা মার্ক আপ। স্কিমা মার্ক আপ, স্কিমাটা কি এবং কিভাবে কাজ করে? দেখেন, স্কিমাটা বিভিন্নভাবে কাজ করে, বিভিন্ন ধরনের স্কিমা আছে, যদি এগুলো অ্যাডভান্স লেভেলের, তারপর আমি আপনাদের শেখাবো। আমি আগের ক্লাসে বলছি যে যদি কখনো আপনার মনে হয় যে আমার শেখানোর মধ্যে বা আপনাদের শিখতে গিয়ে যদি মনে হয় যে একটা টপিক আমার কাছে অনেক কঠিন লাগতেছে, আমি ট্রাই করতেছি বারবার, তারপর আমি পারতেছি না, নো প্রবলেম। একটা কথা মনে রাখবেন যে আমরা মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারি অনলি 4টা সার্ভিস নিয়ে। মানে ফাইবারে আমরা 4টা গিগ দিতে পারি, 4টা সার্ভিস দিতে পারি। আপনি স্পেসিফিক আলাদা আলাদা সার্ভিস দিতে পারেন, আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেবেন, অন পেজ এসিও পারেন, অন পেজ এসিও নিয়ে পারেন। টেকনিক্যাল এসিও কঠিন লাগে, নো প্রবলেম, আপনি অফ পেজ এসিও নিয়ে দেন। এইভাবে আমরা 15-16টা স্কিল শিখবো, যেটা সার্ভিস দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি ক্রিয়েট হবে। এই 15-16টার মধ্যে আপনি কি করবেন, আপনি জাস্ট এই 4টা সার্ভিস নিয়ে কাজ করবেন। এই 4টা সার্ভিসের জন্য আপনি যদি কোনোটাতে দুর্বল থাকেন অথবা পারতেছেন না, নো প্রবলেম, ওইটাকে স্কিপ করে আপনি অন্যটাতে যান, যেইটা আপনার কাছে ভালো লাগবে ওইটা করবেন। বাট একটা পূর্ণ প্রজেক্ট করতে গেলে আমাদের সবগুলাই লাগে, এই জন্য আমাদের উচিত সবকিছু ভালোভাবে শেখা। স্কিমা মার্কআপটা হচ্ছে, প্রোডাক্টের জন্য হতে পারে, পোস্টের জন্য আলাদা স্কিমা, প্রোডাক্টের জন্য আলাদা স্কিমা, এবং আদার্স আরো কিছু আছে। যে স্কিমা মার্কআপের ক্ষেত্রে আমি যদি এখানে দেখি যে স্কিমা মার্কআপ, এই জায়গায় আমি গুগলে গিয়ে সার্চ করব, মনে করেন মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, ওকে, মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ। এই দেখেন, এখানে আপনি দেখবেন যে এই মাইক্রোফোনের দারাজে যদি আপনি দেখেন, মাইক্রোফোনের নিচে আপনার এখানে রেটিং আছে এবং কত রেটিং আছে এটা
শো করতেছে, তাই না? এইটাকে বলা হয় রেটিং স্কিমা বা অ্যাগ্রিগেট স্কিমা। রেটিং স্কিমা অর্থাৎ অ্যাগ্রিগেট স্কিমা। এই স্কিমা মার্কআপের মাধ্যমে গুগলকে ইন্ডিকেটলি গুগল বুঝতে পারে যে আপনার কন্টেন্টটা কি, আপনার ইউজার কারা, এইটা গুগল ইন্ডিকেটলি বুঝতে পারে। কিভাবে ইন্ডিকেটলি বুঝতে পারে? কিভাবে ইন্ডিকেটলি বুঝতে পারে? কারণ আমরা গুগলকে বলে দেই যে আমার এই কন্টেন্টটা এই ইউজারদের জন্য, আমার এই কন্টেন্টটা এই ইউজারদের জন্য। একটু ওয়েট। আচ্ছা, তো এই জায়গায় জন নাই, এইটাকে রেটিং স্কিমা বা অ্যাগ্রিগেট স্কিমা বলে। যখন দেখেন কেন এই স্কিমা মার্কআপটা প্রয়োজন, গুগলে যখন কেউ সার্চ করে, আপনি মনে করেন যে স্যামসাং S24 আলট্রা একটা ফোন কিনবেন বা S25 আলট্রা ফোন কিনবেন, এইটা অনেক সময় মানুষ কি করে, মডেল লিখে সার্চ করে, ঠিক ওই কন্টেন্টটাই আসে। অনেক সময় এই নামটা লিখে সার্চ করে, ওই মডেলটা আসে। অনেক সময় প্রসেসরের নাম লিখে সার্চ করে, ওই মডেলটা আসে। যার কারণটা হচ্ছে, আমরা যখন স্কিমাটা করে দেই তখন গুগলের ইন্ডিকেটলি রোবট বুঝতে পারে যে এইটা এই ইউজারদের জন্য। আবার এটা যায় যেগুলো ব্লগের সাথে রিলেটেড ওই কন্টেন্ট গুলা, যারা একদম নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার নিয়ে যাবে। তো আমরা যদি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করি, এখান থেকে জেনারেল অপশন আছে, অ্যাডভান্স অপশন আছে, স্কিমা আছে, সোশ্যাল আছে। আমরা এখান থেকে এই র্যাঙ্ক ম্যাথের স্কিমাটাতে যাব। যদি প্রোডাক্টের জন্য করি তখন আমরা স্কিমা জেনারেটরে যাব। যাওয়ার পর বা ব্লগের জন্য যদি করি, আমরা এটা আর্টিকেলে যাব। আর্টিকেলে যাওয়ার পর এটা প্লাস চিহ্নতে এটা কি ইউজ দেব। ইউজ দেওয়ার পর হেডলাইনটি আপনার কন্টেন্টের টাইটেল দেবেন, ডেসক্রিপশনটা আপনি মেটা ডেসক্রিপশন দেবেন, টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন, এটা আর্টিকেল নাকি ব্লগ পোস্ট নাকি নিউজ, এটা দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে এটা স্কিমা জেনারেট হয়ে গেল। আর প্রোডাক্টের জন্য হলো, এটা আমরা পেইড ছাড়া পসিবল না। বাট পেইড ছাড়া কিভাবে, আমরা এখান থেকে স্কিমা যাওয়ার পর স্কিমা জেনারেটরে যাওয়ার পর এই যে কাস্টম স্কিমা, এটা যখন পেইড হয় তখন আমরা কাস্টম স্কিমাটা ব্যবহার করতে পারি। কাস্টম স্কিমাটা কিভাবে তৈরি করে ওইটা দেখেন। মনে করেন আপনি একটা প্রোডাক্টের জন্য করবেন, এখন তো ওই প্রোডাক্ট নাই, বাট আমি এইচপি ল্যাপটপ ইন প্রাইস বাংলাদেশ, মনে করেন এই ল্যাপটপের জন্য আমি স্কিমা মার্কআপ করব। কেউ যখন এইচপি 15 লিখে সার্চ করবে এই কন্টেন্টটাই আসবে। কেউ যখন এইটা লিখে সার্চ করবে এটাই যেন আসে। কেউ যখন মডেল লিখে সার্চ করবে এটাই যেন আসে। কেউ র্যাম এবং প্রসেসর লিখে সার্চ করবে এটাই যেন আসে। যার কারণে আমরা কিভাবে করব এই প্রোডাক্টের স্কিমাটা, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে টেকনিক্যাল এসইও.কম, টেকনিক্যাল এসইও.কম, এটা লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পর সার্চ করার পর আপনি এই জায়গায় কি করবেন দেখেন, সহজ, একদম সহজ, জাস্ট একটু মাথার মধ্যে নিলেই হবে। আর আর কিছুই করতে হবে না। এখান থেকে আমরা ওয়েলকাম টু টেকনিক্যাল এসইও.কম, এসইও টুলস অ্যান্ড ইনসাইট, এখান থেকে বিভিন্ন কাজ করা যায়, তার মধ্যে থেকে আমরা এসইও টুলসে যাব। এসইও টুলসে যাওয়ার পর এখান থেকে আপনি একটা জিনিস দেখবেন যে এসইআরপি র্যাঙ্কিং অ্যান্ড স্কিমা জেনারেটর। এই স্কিমা জেনারেটরে আমরা এই জায়গা থেকে স্কিমা জেনারেটরে যাব। যাওয়ার পর হুইস্কিমা.org মার্কআপ উড ইউ লাইক টু ক্রিয়েট, এখানে বিভিন্ন ধরনের আছে। আর্টিকেলের জন্য আলাদা স্কিমা, ইভেন্টের জন্য আলাদা স্কিমা, এফএকিউ এর জন্য আলাদা, হাউ টুর জন্য, হাউ টু রিলেটেড কন্টেন্টের জন্য আলাদা, জব পোস্ট হলে আলাদা, লোকাল বিজনেসের জন্য আলাদা, অর্গানাইজেশন হলে আলাদা, পার্সনের জন্য আলাদা, প্রোডাক্টের জন্য আলাদা, রিসিপ্টের জন্য আলাদা, ভিডিওর জন্য আলাদা, ওয়েবসাইটের জন্য আলাদা। তো প্রোডাক্ট স্কিমা যেটাকে রেটিং বা অ্যাগ্রিগেট স্কিমা যদি আমরা করতে চাই, আমরা এখান থেকে প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন আমাদের কোড, এটা মূলত একটা কোডিং এর কাজ, বাট আমাদের যেহেতু কোডিং আইডিয়া নাই, সো সহজ ওয়েতে আমরা শিখবো। এটা অনেক সময় আপনাদের প্রয়োজন হবে, অনেক সময় না, ই কমার্স সাইট গুলো করতে গেলে সবগুলোতে প্রয়োজন হবে। এখানে কিন্তু কোডের স্কিমার কোডটা দিয়ে দিছে, এখন আমরা যেটা করব ওই কোড আকারে এখানে আমাদের তুলে ধরবে। নেমের জায়গায় আমরা কি করব,
নেমের জায়গায় আমাদের এই প্রোডাক্টের পুরো নামটা আমি দিয়ে দেব। আমার প্রোডাক্টের নেমের জায়গায় এটা আমি দিয়ে দেব। ওকে, আমি দিয়ে দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে আমার এটা নেম অটোমেটিক কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ইমেজের ইউআরএল চাইছে। আমার এই ইমেজটা কি, আমি রাইট ক্লিক করার পর এই জায়গা থেকে কপি ইমেজে যদি যাই, সরি কপি ইমেজ না, এটা হলো কপি ইমেজ অ্যাড্রেস, এটা লিখে যদি সার্চ করি, অথবা অথবা কপি লিঙ্ক অ্যাড্রেস না, কপি 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 ইমেজ অ্যাড্রেস গেলেই হবে। তারপর আমরা কপি ইউআরএল, ইমেজ ইউআরএল এর জায়গায় ইউআরএলটা ইমেজে দিয়ে দিলাম। ইমেজের ইউআরএল কিন্তু আলাদা আলাদা থাকে। ব্র্যান্ডের নাম কি আছে? ব্র্যান্ডের নামটা আছে হচ্ছে এইচপি। আমি এখান থেকে এইচপি, দেখেন টেকনিক্যাল এসইওর কাজগুলা একটু ইন্টারেস্টিং এই কারণে, একটা ক্লায়েন্টের কাজ আপনি যেভাবে করবেন 1000 ক্লায়েন্টের কাজ ওইভাবে করবেন সেম ওয়েতে। তো এইচপি তে যদি আমি যাই, আমি ব্র্যান্ড নামটা এইচপি আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড প্রোডাক্ট ডেসক্রিপশনের জায়গায় আমি কি করব, কে ফিচার অ্যান্ড এমপিএন এগুলো বাদ দিয়ে আমার এখান থেকে মডেল থেকে স্টার্ট করে যতটুকু প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, এখান থেকে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কপি করব। কপি করার পর আচ্ছা, কপি করার পর প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। তার মানে কি, এই জায়গায় দেখছেন প্রোডাক্টের ডেসক্রিপশনটা সুন্দরভাবে শো করতেছে। তারপর যদি দেখেন এই অফার, অফার আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনি অ্যাগ্রিগেট রেটিং ভ্যালু, আমাদের রেটিং গুলো কত ভ্যালুর মধ্যে থাকে? রেটিং 5 এর মধ্যে থাকে, তাই না? এবং নাম্বার অফ রেটিং, নাম্বার অফ রেটিং বলতে এখানে কতগুলো রেটিং আপনি চান, যেমন 3176, তাই না? এগুলো কিন্তু স্কিমা মার্কআপের মধ্যে, আমি 4500 এত দিলাম। হাইস্ট রেটিং ভ্যালু এটা অবশ্যই 5 থাকবে, মানে হাইস্ট হচ্ছে 5-এর মধ্যে 5 পাইছি। আর এটা আমি 3.9 3.6 এইরকম আমি দিতে পারি। এটা ট্রাস্ট অর্জনের ক্ষেত্রে আমি একটা রেটিং আমি দিয়ে দিলাম 3.8। বোঝা গেছে? 3.8। আচ্ছা, তারপর আমাদের এই জায়গায় পুরো স্কিমাটা এখান থেকে জেনারেট করে দিছে, এখান থেকে জেনারেট করে দিছে। তারপরে যদি এটাতে কোনো ধরনের প্রবলেম থাকে, এই স্কিমাটার নাম হচ্ছে জ্যাসন এলডি স্কিমা। স্কিমা মার্কআপ জ্যাসন এলডি স্কিমা। স্বাভাবিকভাবে প্রোডাক্টের জন্য আমরা জ্যাসন এলডি স্কিমাটা ব্যবহার করি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা চ্যাট জিপিটিতে যেতে পারেন। চ্যাট জিপিটি নিয়ে তো একটা ক্লাস হয়েছে, তাই না? চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি, যদি একটা কমা বা দাড়ি ভুল থাকে, আপনি এখানে লিখতে পারেন যে রিসলভড, রিসলভ দিস জেসন, জেসন এলডি স্কিমা। আপনি এখানে কোটেশন দিয়ে দেখেন, কোটেশন দিয়ে আপনি কি করবেন, স্কিমা কোটেশন দিয়ে আমি এখান থেকে স্কিমাটা আমি দিয়ে দিছি। এই যে এখানে যে স্কিমাটা ছিল, এটাকে আমি কপি করে আমি দিয়ে দিছি। এটা হচ্ছে আমার কপি করে, এই যে এই জায়গায় কপি করে আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমাকে কি করবে, ওইটা যদি কোনো কিছু ভুল থাকে, এগুলো আমরা এআই এর মাধ্যমে হেল্প নিতে পারি। কিছু কিছু জায়গায় আমাদের এআইটাকে হেল্প নিতে পারি। তো এখান থেকে আমি কি করব, জ্যাসন এলডি স্কিমাটা যদি কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে এই জায়গায় আমাকে জ্যাসন এলডি স্কিমাটা ওরা ঠিক করে দেবে। ও আচ্ছা, সরি, ব্র্যান্ড টাইপ নেম অ্যাগ্রিগেট স্কিমা রেটিং ভ্যালু এটা এটা ওইটা। আচ্ছা, লিখতেইছি, তাই না? ঠিকই আছে। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা শেষ হোক, এতক্ষণে লিখুক।
আচ্ছা, তো এইটা আমরা প্রবলেমগুলো ফিক্স করার জন্য আর একবার নিয়ে নিলাম। দেখেন এখানে কপি আছে, আমি কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এটাকে টেস্ট করার জন্য আপনি যাবেন গুগলে, সার্চ করবেন schema.org। এই ওয়েবসাইটে যাবেন, এটা হচ্ছে স্কিমার ওয়েবসাইট। স্কিমাটার জন্য আপনি এখান থেকে ভ্যালিডেট যাওয়ার পর এখান থেকে ফ্রেশ ইউআরএল অ্যান্ড কোড স্নিপটে যাবেন। যাওয়ার পর আপনি পেস্ট ইউআরএল এর জায়গায় আপনি ইউআরএলটা দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে রান টেস্ট দিয়ে দেবেন। যদি সঠিক থাকে ঠিক এইরকম আপনার ঘর একদম সুন্দরভাবে ঘর করে আসবে। আর যদি সঠিক না থাকে তাহলে ওইটা সরাসরি ইনভ্যালিড আসবে। দেখেন টাইপ, প্রোডাক্টের নাম কি, দেখেন ঠিক আছে কিনা, এগুলো পড়ে নেবেন যে আমার স্কিমাটা ঠিক আছে কিনা। প্রোডাক্টের নাম কি, এইচপি ল্যাপটপের, এটা ইমেজের ইউআরএল কোনটা এইটা, ডেসক্রিপশনটা কোনটা এইটা, ব্র্যান্ডের নাম কি এইচপি, অ্যাগ্রিগেট রেটিং 5 এর মধ্যে, রেটিং ভ্যালু এত, 3.8 সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে এত। পারফেক্ট আছে? পারফেক্ট আছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে পারফেক্ট আছে সবকিছু? যদি ভুল থাকে, যদি ভুল থাকে তাহলে আপনার এই জায়গাতেই ভুলটা ধরা পড়বে। তো ক্লাসে প্রথমে একজন একটা কথা বলছে যে ভিডিও দেখে কাজ করতে পারি কিন্তু ভুলে যাই পরে। আমাদের প্রচুর প্র্যাকটিস করা প্রয়োজন। এই কাজগুলা একদম সহজ না, কঠিনও না, একদম সহজও না, একদম কঠিনও না। জাস্ট আপনি মাথায় একবার নিতে পারলে ওইটা নিয়ে আর আপনার চিন্তা নাই। আর ক্লাসগুলো আপনি দেখে আমার মনে হয় প্রত্যেকেই বুঝতে পারবেন, না বোঝার এখানে কিছু নাই। একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে আপনাদেরকে বোঝানো হয়। আর ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশে যতগুলা কোর্স ওপেন আছে, যতগুলো আইটি সেন্টার ওপেন আছে, আমি জানি না যে ডিজিটাল মার্কেটিং আপনাদের মেইন মার্কেটিং এর যে সেক্টর গুলোতে, যেগুলো আমরা লাইভ ওয়ার্ক গুলো করি, যে কাজগুলো করি, এই কাজগুলো নিয়ে কেউ গবেষণা করে কিনা বা এই কাজগুলো দেখায় কিনা, যেগুলা আসলে আমাদের জন্য ইফেক্টিভ এবং আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে বা ইন্টারন্যাশনাল জব করতে গেলে এগুলো আমার প্রয়োজন। বুঝছেন? যেগুলো আমরা শিখতেছি দেখতেছি এইগুলোর ডিমান্ড অনেক বেশি। আদার্স যত মার্কেটিং আপনি পরে দেখবেন, যারা ফেসবুক ইউটিউব মার্কেটিং এর পরে শিখবেন দেখবেন, তাদের কাছে মনে হবে যে এই ক্লাসগুলি সুন্দর ছিল, এই ক্লাসগুলি ভালো ছিল এবং এই ক্লাস করে আপনারা ভালো মজা পাচ্ছিলেন। বাট নতুন যেগুলো আছে, যেগুলো ফেসবুক ইউটিউব মার্কেটিং, ওই ক্লাসগুলো তখন করতে মন চাইবে না। এই জন্য আমাদের এই যে স্কিমা মার্কআপটা না, আপনাদের দেখালে এগুলো অবাক হয়ে যাবেন যে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে দেখেন, কোনো কিছু না, শুধুমাত্র এই স্কিমা মার্কআপটা দিয়ে সার্ভিস দিচ্ছে। এইরকম অসংখ্য অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা লাখ 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 টাকা আর্নিং করতেছে শুধুমাত্র স্কিমা মার্কআপ দিয়ে। এই যে একটা টপিক আমি দেখালাম, আপনি দেখেন, আমি যদি আপনাকে দেখাই যে স্কিমা মার্কআপ, যদি আপনি এখানে দেখেন যে সে আই উইল সেট আপ স্কিমা মার্কআপ অ্যান্ড স্ট্রাকচার ডাটা অ্যান্ড রিসনিপ, দেখছেন? শুধুমাত্র স্কিমা। এই যে উপরে দেখেন, এই যে রেটিং স্কিমা, দেখছেন? আপনাকে যদি ভালোভাবে দেখানো হয়, এই যে আহা, এই যে রেটিং স্কিমা, এইটার জন্য সে বেসিকে দিচ্ছে $30, সে 432টা রেটিংই পাইছে। তার মানে সব মিলে প্রায় 500 প্রজেক্ট কমপ্লিট করছে। মিনিমাম সে $30 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে $125, প্রিমিয়ামে 250। আপনি যদি গড়ে যদি সে $100 নেয়, সে যদি 400 প্রজেক্ট কমপ্লিট করে, তার মানে কি, তাইলে 100 গুণন $400 দেন, দেখেন কত আসে। সেম ভাবে আমাদের ই কমার্স সাইট গুলোতে যখন আমরা স্কিমা মার্কআপের কাজ করি, শুধুমাত্র স্কিমা অনেকগুলো প্রোডাক্টের, আমরা কিন্তু মিনিমাম $700-800 কিন্তু নেই এই শুধুমাত্র এই স্কিমা মার্কআপের জন্য। তো দেখেন কত কত ফ্রিল্যান্সার আছে যারা স্কিমা মার্কআপ দিয়ে, আপনি একটা কম্পেয়ার আমি জাস্ট আপনাকে আজকে দেখাই, তাইলে বুঝতে পারবেন কেন আমি এই জিনিসগুলো আপনাদের শিখাইতেছি, কেন আমি ওই ফেসবুক ইউটিউবটাকে আমি জোর না দিচ্ছি, জোর দিচ্ছি না। আমি কোনো সেক্টরকে আমি খারাপ বলবো না, ছোট করবো না, বাট এই জিনিসগুলো দেখেন। আমি যখন স্কিমা মার্কআপ নিয়ে সার্চ করলাম, এখানে সার্ভিস দেয় কতজন, 528টা রেজাল্ট আসছে। এখানে কম্পিটিশন হচ্ছে 528, মানে 528। এখন কথা হচ্ছে
আপনি ফেসবুক পেজ তৈরি করা শিখবেন। এখন আমি চাই, দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করি। এখানে এখানে কতজন সার্ভিস দেয় দেখেন, 80,000। কাজ শিখে কিন্তু মজা পাবেন কোনটা, ফেসবুক পেজ তৈরি করাটা, এইটা কিন্তু আপনি মজা পাবেন। বাট আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, ওই জায়গায় যদি আমি যদি এই জায়গায় চিন্তা করি যে 80,000-এর মধ্যে সেলার ডিটেইলস, এগুলো আমি পরে ক্লাস নেব, পরে ক্লাস নিব, এখনো বোঝার দরকার নাই। এখন অ্যাক্টিভ আছে 8,298 জন। আর ওই জায়গায় যদি আমি দেখি যে এখন সার্ভিস দেওয়ার মতো অ্যাক্টিভ আছে, স্কিমা মার্কআপ সার্ভিস দেওয়ার মতো অ্যাক্টিভ আছে কতজন, এখান থেকে সার্ভিস দেওয়ার মতো আছে হচ্ছে মাত্র 75 জন, 75 জন। এবং ভালোভাবে অপটিমাইজেশন করলে ফার্স্ট পেজে থাকা পসিবল 75 জন। তাইলে আপনি বলেন যে ওই 80,000-এর মধ্যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, নাকি এই 300, 400, 500 জনের মধ্যে কাজ পাওয়া আপনার জন্য ইজি? এটা পুরো ওয়ার্ল্ডের কম্পিটিশন, নট অনলি বাংলাদেশ। তাইলে আপনি ফেসবুক পেজ যদি আমি আপনাদেরকে তৈরি করে বলি যে আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, একজন ফ্রিল্যান্সার হিসাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, তাইলে এটা আমার মিথ্যা বলা হবে। মানে কম্পেয়ারটা বুঝতে পারছেন কি এখন, যে আমি কি বলতে চাচ্ছি? যে কাজগুলো সহজ, আবার যদি দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ওকে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, কাজ তো এগুলো সহজ। চ্যানেল ক্রিয়েশন, এইটার জন্য সার্ভিস দিচ্ছে 63,000। এই 63,000-এর মধ্যে আপনার থাকা পসিবল বা কাজ পাওয়াটা পসিবল আপনার মনে হয়? আপনি যখন একটা নতুন গিগ দেবেন, মিনিমাম তো 50,000 জনের নিচে পড়বে। কোনো ক্লায়েন্ট এভাবে খুঁজতে 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 আপনার কাছে 10 নম্বর পেজ, 20 নম্বর পেজ, 100 নম্বর পেজে গিয়ে আপনার আইডিটা খুঁজে বের করা পসিবল? ফারহান করিম, আপনি বলতেছেন কি এটার ডিমান্ড তো কি এফবি পেজ ক্রিয়েশন মতোই নাকি কম? তাইলে কি বুঝালাম এতক্ষণ? এই কম্পিউটার যদি না বুঝতে পারেন, তাইলে এই যে এতক্ষণ যে কথা বললাম, তাইলে আমার লাভ হলো কি বলেন? তাইলে কি বুঝালাম আমি? তো আমাদের একটু কঠিন মনে হলো, এই কাজগুলোর কম্পিটিশন অনেক কম এবং কাজের ডিমান্ডও অনেক বেশি, বুঝছেন? তো যাই হোক, অন্য টপিকে চলে গেছি একটা বলতে বলতে। আচ্ছা, এই স্কিমা, এই কোডটা আমরা কোথায় ব্যবহার করব? এই কোডটা আমরা তখন আবার কি করব, এখান থেকে গিয়ে এই যে স্কিমা জেনারেটরে গিয়ে, এটা আমার পেইড নাই তো, যার কারণে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা পেইড নেই, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। এই যে কাস্টম স্কিমাতে গেলে যদি পেইড থাকে, একটা ঘর আছে, ঘরে গিয়ে জাস্ট আমরা সেভ দিয়ে দিব, তাতেই আমাদের এই পোস্টের জন্য স্কিমা হবে। কোন পোস্টে? যে পোস্টের জন্য আমি করব, প্রতিটা পোস্টের স্কিমা জেনারেটরে গিয়ে আমরা স্কিমাটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এটা বুঝছেন তাই না? এখন আমরা আসি, আহ, এখন আমরা আসি 404, 404 ইরোড, 404 ইরোড। 404 ইরোডটা কি? 404 ইরোড যদি প্রবলেম থাকে, এইটা কিভাবে সমাধান করবেন? এটাও টেকনিক্যাল এসিওর অংশ। আমাদের যেহেতু এসিওর মধ্যে খুব একটা ক্লাস, এটা একটাও ছিল না, আমি অ্যাড করছি। আমাদের ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সব আছে, যার কারণে আমাকে একই ক্লাসে অনেকগুলো টপিক নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা ক্লাসটা বারবার দেখবেন। 404 ইরোডটা কি? যখন কোনো পেজ ইন্ডেক্স থাকবে, ওই পেজটা কখনো হাইড করে রাখছেন অথবা ডিলিট করে দিচ্ছেন, তখন ওইটাতে রিস্ট হবে না, তখন 404 ইরোড হবে। এইটাকে আমরা ঠিক করব কিভাবে? 301, যেটাকে আমরা বলি পার্মানেন্ট রিডাইরেক্ট। 302, এটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেক্ট। এই রিডাইরেক্টটা কি এবং কিভাবে করব? দেখেন, আমরা যখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব, আমরা এখান থেকে র্যাঙ্ক ম্যাথে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আগে ফার্স্ট আইডেন্টিফাই করবেন যে 404 আছে কি না। এটা অডিট করে, সিমরাস দিয়ে অডিট করে আমরা করতে পারি। প্লাস হচ্ছে, আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে গুগল সার্চ কনসোল 404 ইরো শো করে, গুগল সার্চ কনসোল।
এখানে যদি যাই, যাওয়ার পর আমি স্টার্ট নাওতে গেলাম, ওই আমার এই ওয়েবসাইটের জন্য আমি কি করব, এই ওয়েবসাইটের জন্য আমি এখান থেকে পেজে যাব, পেজে যাওয়ার পর এখন আমি কি করব, এই নট ফন্ট 404 ইরর আছে তিনটা, দেখছেন 404 ইরর আছে তিনটা, এই তিনটা এগুলোকে পেজ নট ফন্ট এগুলো লেখা আছে। বা আপনি যদি মনে করেন এটা ধরে নেন, এখানে আমি আসি, এখানে আসি, আমি এটা আর একটা ট্যাবে আমি ওপেন করি, তাইলে বুঝতে পারবেন। ওকে, আর একটা ট্যাবে আমি ওপেন করি। তো মনে করেন যে এই হোম পেজ, প্রোডাক্ট পেজ, সার্ভিস পেজ, প্রোডাক্ট পেজটা ডিলিট করে দিচ্ছেন, ডিলিট হয়ে গেছে, এখন সার্ভিস পেজটা রেডি আছে। তাইলে কি করব, আমি রিডাইরেক্ট করব সার্ভিস প্রোডাক্ট পেজের সাথে। আচ্ছা, আমি আরো ভালোভাবে বোঝাই, সেটা হচ্ছে মনে করেন এই দুইটা পেজ ডিফারেন্ট ডিফারেন্ট পেজ। তো কোনো কারণে প্রোডাক্ট পেজ আপনি ডিলিট করে দিচ্ছেন, বাট এটা ইন্ডেক্স ছিল, যার কারণে 404 ইরর হয়ে আছে। এখন আপনি কি করবেন, এই মৃত পেজটাকে রিডাইরেক্ট করে এখানে এই পেজের সাথে রিডাইরেক্ট করবেন, তাহলে কি প্রোডাক্ট পেজে ক্লিক করলে সরাসরি সার্ভিস পেজে যেতে পারবে। তো এখানে আমাদের রিডাইরেক্ট করার জন্য আমরা কোথায় যাব, আমরা ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও ড্যাশবোর্ডে যাব। র্যাঙ্ক ম্যাথ এসইও ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, আপনাকে ওপেন করে দিতে হবে রিডাইরেকশন নামের একটা অপশন। এখান থেকে রিডাইরেকশন আপনি ওপেন করে দেবেন। দেওয়ার পর দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, রিডাইরেকশনস, এখান থেকে রিডাইরেকশনস এ ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটা অপশন দেখবেন অ্যাড নিউ। আপনাদের ক্লাস কিন্তু বারবার দেখতেই হবে, তাছাড়া বুঝতে পারবেন না। যখন বারবার দেখবেন তখন মাথায় আসবে। অ্যাড নিউতে ক্লিক করবেন। এই জায়গাতে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা কি, রিডাইরেকশন কি, সোর্স ইউআরএলটা কি, এবং ডেস্টিনেশন ইউআরএলটা কি। সোর্স ইউআরএল অ্যান্ড ডেস্টিনেশন ইউআরএল। ওকে, সোর্স ইউআরএল অ্যান্ড হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশন ইউআরএল, এই দুইটা এই দুইটা জিনিস কি। সোর্স ইউআরএল হচ্ছে যে ইউআরএলটা প্রবলেম, যেটা আমরা পাবো, ওই ইউআরএলটা হচ্ছে সোর্স ইউআরএল। ডেস্টিনেশন ইউআরএলটা যেটা প্রবলেম থাকবে, যেটা ভালো ইউআরএল, যেটা প্রবলেম ইউআরএল এর সাথে ভালো ইউআরএলটাকে আমি কি করব, কানেক্ট করে দেবো, ওইটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। যেমন আপনারা এখানে লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন, আমি যখন প্রোডাক্ট পেজে ক্লিক করতেছি, প্রোডাক্ট আসতেছে, দেখছেন। আমি যখন সার্ভিস পেজে ক্লিক করতেছি, তখন এখানে সার্ভিস পেজ আসতেছে, সার্ভিস আসতেছে, দেখছেন। এখন আমি মনে করেন প্রোডাক্ট পেজ ভালো নাই, আমি এখান থেকে প্রোডাক্ট পেজটা ভালো নাই মানে 404 ইউআর, এখান থেকে আমি ডেস্টিনেশন সোর্স ইউআরএল এর জায়গায় প্রোডাক্ট পেজের ইউআরএল দিলাম। এবং ডেস্টিনেশন ইউআরএল বলতে এইটা খারাপ ইউআরএলটাকে আমি ভালো ইউআরএল বা সার্ভিস পেজের সাথে যখন আমি রিডাইরেক্ট করতে চাইবো, আমি এইটার সাথে আমি দিয়ে দিলাম। তাইলে কি হবে, আমি ডেস্টিনেশন ইউআরএলটা আমি সার্ভিস পেজের সাথে দিয়ে দিলাম। এখন যদি আমি এটা অ্যাক্টিভে ক্লিক করে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করি, তখন কি হবে দেখেন। এখন আমি যদি এই প্রোডাক্ট পেজে ক্লিক করি, দেখছেন সরাসরি এখানে সার্ভিস পেজ চলে আসতেছে, এই যে সার্ভিস। আবার প্রোডাক্ট পেজে ক্লিক করলে বারবার সার্ভিস পেজে যাচ্ছে, সার্ভিস লেখা আছে, দেখছেন। তার মানে কি, এটা রিডাইরেকশন হয়ে গেছে, এই পেজটা এই পেজের মধ্যে চলে গেছে। আবার এটা আমি না রাখি, এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিঅ্যাক্টিভ করবো আগে। ডিঅ্যাক্টিভ করে আমি হচ্ছে ট্রাশে ক্লিক করলে এটা চলে যাবে। এখন দেখেন, আমি যদি এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে এখন প্রোডাক্ট পেজ আসতেছে। তার মানে কি, একটা ইউআরএল সাথে আর একটা ইউআরএলটাকে আমরা কিভাবে কানেক্ট করব, কোন ওয়েতে কানেক্ট করলে বেস্ট হয়, এটা হচ্ছে রিডাইরেকশন। এটাকে বলা হয় রিডাইরেকশন। এইটা প্রবলেমটা, শুধুমাত্র এই প্রবলেম ফিক্স করার জন্য ফাইবারে অনেক সার্ভিস আছে, দেখেন যেটা এখন দেখালাম, ছোট ছোট সার্ভিস 404 ইউরোর সলভ, এটা লিখে যদি আমি সার্চ করি, এগুলোর কম্পিটিশন অনেক কম। আপনারা এই 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 ক্যাটাগরি গুলো নিয়ে যাবেন, মাত্র 990 জন এটা সার্ভিস দেয়, দেখছেন। যে এই যে আই উইল ফিক্স ব্রকেন লিঙ্ক 404 ইউরোর 301 ইউরো। ব্রকেন লিঙ্কটা হচ্ছে যে লিঙ্কটা ভেঙে যায়, আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করি অথবা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করি, এইটা আমরা জানি। মনে করেন আপনি আপনার কন্টেন্টে দুইটা লিঙ্ক ব্যবহার করছেন,
একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এই ব্রকেনটা দুইটাই হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল ব্রকেন হতে পারে আর একটা হচ্ছে এক্সটার্নাল ব্রকেন হতে পারে। ইন্টারনাল ব্রকেনটা কি? ইন্টারনাল ব্রকেনটা হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে কি করতেছেন, লিঙ্কটাকে আপনি কি করতেছেন, ইন্টারনাল ব্রকেন আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ইন্টারনাল লিঙ্ক হিসাবে ব্যবহার করতেছেন। বাট মনে করেন যে আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে আপনি 5টা পেজ আছে বা 4টা পেজ আছে। এখন আপনি 3 নাম্বার পেজকে অপটিমাইজেশন করতেছেন, ইন্টারনাল লিঙ্ক হিসেবে আপনি 2 নাম্বার পেজের ইউআরএল দিচ্ছেন, কোনো কারণে এই 2 নাম্বার পেজটা ডিলিট করে দিচ্ছেন অথবা নাই। তার মানে কি এই লিঙ্কে কেউ ক্লিক করলে 2 নাম্বার পেজে যেতে পারবে? তার মানে কি এটা ব্রকেন হয়ে আছে। এখন আমাকে কি করতে হবে, এইটা এডিট করে আমি অন্য পেজে লিঙ্ক দেবো, অথবা এইটাকে আমি রিডাইরেক্ট করে অন্য পেজের সাথে করলেও এই প্রবলেমটা ফিক্স। আর এক্সটার্নাল ব্রকেনটা হচ্ছে আপনি উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক নিছেন, ওই লিঙ্কটা আপনি এক্সটার্নাল রিসোর্স হিসেবে ব্যবহার করছেন, অথবা কোনো একটা ওয়েবসাইট থেকে, বাইরের একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক নিছেন, কি করছে বাইরের ওয়েবসাইট ওনার ওইটাকে ডিলিট করে দিছে, ডিলিট করে দেওয়ার ফলে এটা এক্সটার্নাল ব্রকেন হচ্ছে। তার মানে কি এটা এডিট করে নতুন একটা লিঙ্ক দিতে হবে। আর যদি আপনি এটা না করেন, তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক যদি কাজ না করে একটা ওয়েবসাইটের পেজে, ওইটাকে বলা হয় অরফান পেজ, মানে এতিম পেজ, যেটা গুগল কখনো র্যাঙ্ক করে না। বুঝছেন? একই একই দিনে আমরা টেকনিক্যাল হিস্ট্রির আরো অংশ দেখব, বাট আজকে আর আপনাদের মাথায় আমি প্রেশার দেব না। এই ক্লাসটা যেহেতু আপনাদেরকে বারবার দিতে হবে, আপনাদের করতে হবে। আজকে ক্লাসে উপস্থিত সংখ্যা 71 জন, 71। এর আগের ক্লাসে উপস্থিত সংখ্যা কত ছিল? আচ্ছা, ক্লাস ভিডিও ইউটিউব দিলে ভালো হয়, ইউটিউবে দিলে ভালো হয়। ইউটিউবে দিলে আপনাদের, ইউটিউবে দিলে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলা পাবলিক তো করা যাবে না, বাট কেন ড্রাইভে কি আপনাদের প্রবলেম হয়? ক্লাস দেখতে ড্রাইভে প্রবলেম হয়? কাইন্ডলি একটু বলবেন, ড্রাইভে দেখতে আপনাদের প্রবলেম হয়? দেখেন, এক একজনের এক এক কথা, ড্রাইভই ভালো, ডাউনলোড করে নেবেন। না না, আপনি ডাউনলোড করে টানবেন, ডাউনলোড করে তারপর ক্লাস দেখবেন আর নিজের ইচ্ছে মতো টানবেন। আর ড্রাইভে তো টানা যায়, কেন টানা যাবে না? আপনারা এই যে ড্রাইভে রেখে দিলে এই ক্লাসটা অনেক দিন পর্যন্ত দেখতে পারবেন, পরবর্তীতে ডাউনলোডও করতে পারবেন। আপনাদের যদি ইউটিউবে দেওয়া হয় প্রাইভেসি করে, তখন আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, ড্রাইভে থাক, তারপরে যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ চেষ্টা করব যে দেওয়ার জন্য। এখন আপনাদের কথা বলেন, আপনাদের কথা বলেন যে আপনাদের কার কি কোশ্চেন, আগের ক্লাসগুলো থেকে কার কি কোশ্চেন আছে, ক্লাসগুলো থেকে কার কি কোশ্চেন আছে বলেন, কোশ্চেন গুলো শুনি। স্কিমা কি আপনার ইউটিউবে ভিডিও আছে? হ্যাঁ, ইউটিউবে আছে, একটা ভিডিও আছে স্কিমা, আছে। ক্লাস ভিডিও গুলো ডাউনলোড করা যায় না? যাবে না কেন? হ্যাঁ পারবেন ফয়সাল ভাই। ড্রাইভের লিঙ্কটা আপনাদের ফেসবুক গ্রুপে আছে। টেকনিক্যাল কারণে ক্লাস প্র্যাকটিস করতে পারছি না। চেষ্টা করবেন, প্র্যাকটিস না করলে হবে না। একটা ওয়েবসাইট, আচ্ছা, না, অ্যাকাউন্ট তৈরি করে দেব, অ্যাকাউন্ট সবই করব, ফাইবার আপওয়ার্ক আমরা যাব। আমাদের তাকে শিখতে হবে, আপনি তো এখনো মানে বেসিক লেভেল আমরা পড়ে আছি, আমরা তো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। যেদিন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলছিলাম ওই দিন তো অনেকের মাথা গরম হয়ে গেছিল, তাই না? বুঝতেছি না, কি করব পারতেছি না। আবার যখন ওয়ান পেজে গেলাম তখনও মাথা গরম হয়ে গেছে যে এইটা কি, বুঝতেছি না, জীবনে দেখিয়ে নাই।
আবার ওয়ান পেজটা সহজ হয়ে গেছে। আবার এখন টেকনিক্যাল এসইওতে আসি। টেকনিক্যাল এসইওতে আপনাদের মনে হচ্ছে এত কঠিন কেন, বুঝতে পারছি না, পারবো কিনা। টেকনিক্যাল এসইও সহজ। আবার অফ পেজে যাব, অফ পেজটা আরো মাথা এলোমেলো করে ফেলবে। তখন মনে হবে যে না, যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন দেখবেন সবই সহজ। ইন্ডেক্স করে কিভাবে? যখন আপনি ওয়েবসাইটের জন্য রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ করে দেবেন তখন অটোমেটিক গুগল ওইটাকে ইন্ডেক্স হবে। ইন্ডেক্স পরীক্ষা করবেন কিভাবে? পরীক্ষা করার ওয়েটা আমি বলে দিছি না? দুইটা ওয়েতে পরীক্ষা করতে পারবেন। যেমন এই ওয়েবসাইটের কথা যদি আমি বলি, যেমন উপরের ইউআরএলটা, এই পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা, এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ইউআরএল কে কপি করবেন, কপি করার পর গুগলে গিয়ে সার্চ করবেন SITE, সাইট লিখবেন, SITE লিখে একটা ক্লোন দেবেন, ক্লোন দিয়ে আপনি আপনার ওই ইউআরএলটা দেবেন। যদি থাকে এভাবে শো করবে, আর যদি না থাকে এভাবে সার্চ ইঞ্জিনে শো করবে না। এইটা একটা ওয়ে। সেকেন্ডলি, সেকেন্ডলি হচ্ছে আপনি কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট, এই জায়গায় আপনি এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর আমার গুগল সার্চ কনসোলে যাব, গুগল সার্চ কনসোলে যাওয়ার পর এখানে আমি এই যে উপরে ইন্সপেক্ট এনি ইউআরএল এর জায়গায় ইউআরএল দেব, তারপর এন্টার করব। এন্টার করার পর যদি ইন্ডেক্স থাকে তাহলে ইউআরএল ইজ অন গুগল, যদি ইন্ডেক্স না থাকে ইউআরএল ইজ নট অন গুগল। দেন আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিলে এটাও ইন্ডেক্স হবে। বুঝছেন? আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, এখন সেটা ভেরিফাই দেখায় বারবার, ভেরিফাই করার পর 24 থেকে 48 ঘন্টা দেখায়। আচ্ছা, এটা আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হয়, অনেক সময় হয় অনেক সময় হয় না। ভাইয়া আচ্ছা, ফাইবারের বেশিরভাগ কাজ কি ওয়ার্ডপ্রেসের? ম্যাক্সিমাম 80% ওয়ার্ডপ্রেসের হয়, আর আদার সিএমএস এর হয়, হয় না তা না। র্যাঙ্ক ম্যাথ এসিও করার পর আপলোড করে দেবো কি? দিতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? রোবট ডট টিএক্সটি করার পর ব্লক লেখা দেখাচ্ছে, ওই ফ্রি ওয়েবসাইটের কারণে। আইডি কার্ড দিয়ে করেছি। না না, আইডি কার্ড তো হবে না, লিঙ্কডইনে ভেরিফাইড আইডি কার্ড দেওয়া হবে না। এক হলে আপনার লাগবে পাসপোর্ট। ক্লাসগুলো আস্তে আস্তে করে যদি বুঝান তাহলে ভালো হয়। আমি তো স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করি। আপনাদের হয়তো ক্লাসটি একটু ফাস্ট হয়, বাট চেষ্টা করি স্টেপ বাই স্টেপ, যার কারণে ক্লাসগুলো একটু বারবার রিপিট দেখবেন। নিউ রিজন প্রিভেন্টিং ইয়োর পেজ ফ্রম বিং ইন্ডেক্সড। আপনার ফ্রি ওয়েবসাইট ইন্ডেক্স হবে না তো? রোবটের টিএক্সটি দ্বারা ব্লক করা আছে, এটা কি ফ্রি ওয়েবসাইট? আমরা তো সবাই নতুন। ওকে। আচ্ছা বাসিত ভাই, আমি দেখবো। এফবিতে নক দিলে তো ম্যাক্সিমাম সবাইকে রিপ্লাই করি, দুই একজনের মিস্টেক হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আগের ক্লাসে দেওয়া আছে, প্রথম ক্লাস দেখেন, ওরিয়েন্টেশন ক্লাস দেওয়া আছে। ওকে। আগের ক্লাসটা খুব কঠিন লাগছে, আগের ক্লাস সহজ, একদম সহজ। 3 দিন আগে SMS দিছি, আজও রিপ্লাই দেন নাই। একটু বারবার SMS দেবেন, কারণ স্টুডেন্টের সংখ্যা প্রায় 8,000-এর উপরে। এখন 8,000-এ প্রতিদিন তো 400-500 জন মেসেজ করে। অনেক সময় যেটা পিছনে পড়ে যায় ওটা আর খুঁজে পাওয়া যায় না, যার কারণে বারবার একটু টেক্সট করবেন, নো প্রবলেম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কিওয়ার্ড, আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। হ্যাঁ, 8,000-এর উপরে। এখন প্রায় মেবি আমার মনে হয় 10,000 ক্রস করছে সম্ভবত, হিসাব নাই যদিও। ওকে, সবাই ভালো থাকেন, খুব হাফেজ।